ছুটির দিনেও মনোনয়নপত্র যাচাই বাছাই, মৃত্যুর কারণে বেগম জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত। তারেক রহমান, মির্জা ফখরুল, জামাত আমিরের প্রার্থিতা বৈধ, তাসনিম জারার প্রার্থিতা বাতিল। বগুড়া ৬ সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী জনাব তারেক রহমান মনোনয়নপত্রটি গ্রহণ করলেন। আওয়ামী আমলের নির্বাচনের সময় আমরা দেখেছি প্রশাসনের দলীয় আচরণ, এবং এখন আমরা দেখছি তাদের একটা নিউট্রাল আচরণ। প্রত্যাশা ব্যক্ত করছি যাতে করে পক্ষপাতহীন প্রশাসনের মাধ্যমে নির্বাচনটি পরিচালিত হয়। নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত রয়েছি এবং যারা আমাদের সাথে কাজ করছেন তারাও নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। নির্বাচন ঘিরে পরাজিত শত্রু সক্রিয় হতে পারে, সজাগ থাকার আহ্বান উপদেষ্টার। নির্বাচনটা আয়োজন করছি একটা গণ অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে। সেখানে পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সে বাধাগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার সমাধিতে আজও নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। আপসহীন নেত্রীর দেখানো পথেই এগিয়ে যাওয়ার প্রত্যয়, গুলশান কার্যালয়ে তারেক রহমান। দেশজুড়ে শীতের দাপট, বৃষ্টির মতো ঝরছে শিশির, হিমেল হাওয়ায় স্থবির জনজীবন। এ মাসেই তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে। পর্দা উঠল মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। সেজেছে স্টল, প্যাভিলিয়ন। প্রবেশ মূল্য ৫০ টাকা। পেপার ও প্যাকেজিংকে বর্ষপণ্য ঘোষণা। বাংলাদেশের বাজার ধরতে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে পারল না ফ্রান্স। ১৪টি বোয়িং উড়োজাহাজ কিনতে চিঠি দিল বিমান। এয়ারবাসের চেয়ে সাশ্রয়ী বলছেন বিশেষজ্ঞরা। এবং রাজনৈতিক টানাপোড়েনের বলি মুস্তাফিজ, খেলা হচ্ছে না আইপিএল ভারতে। প্রতিবাদের মুখে কেকেআর স্কোয়াড থেকে কাটার মাস্টারকে সরিয়ে দেওয়ার নির্দেশ বিসিসিআই। ছুটির দিনেও চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই, মৃত্যুর কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। একই আসনে জামাত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়। ঠাকুরগাঁও ১ আসনে বৈধ হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র। জেলায় জেলায় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ব্যস্ত রিটার্নিং কর্মকর্তারা। উদ্বেগ উৎকণ্ঠায় কার্যালয়ের বাইরে অপেক্ষায় বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকরা। ঘোষণার পর কেউ ফিরছেন উচ্ছ্বাস নিয়ে, আবার বাতিলের জন্য ক্ষোভ প্রকাশ করেন কেউ কেউ। শনিবার সকালে ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাশাপাশি একই আসনে জামাত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নও পাশ হয়। অন্যদিকে মৃত্যুর কারণে বগুড়া ৭ আসনে বেগম খালেদা জিয়ার দাখিল করা মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত করা হয়। তার বদলে মনোনয়ন পান গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। দিনাজপুর ৩ আসনেও বেগম খালেদা জিয়ার প্রার্থিতা সমাপ্ত করে বৈধ করা হয় সৈয়দ জাহাঙ্গীর আলমের আবেদন। আমি গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ১৪-এর বিধান অনুসারে ৪১ বগুড়া ৬ বগুড়া সদর সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী জনাব তারেক রহমান এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম। পরীক্ষান্তে মনোনয়নপত্রটি গ্রহণ করলাম। ঠাকুরগাঁও ১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন কর্মকর্তারা। এ আসনে তার বিপরীতে মনোনয়ন পাশ হয় কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব দেলোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনাব মোহাম্মদ খাদেমুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ৩ জনের মনোনয়নপত্র যাচাই বাছাই করে আমরা সঠিক পেয়েছি এবং বৈধ বলে ঘোষণা করেছি। এদিকে চট্টগ্রাম ৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের প্রার্থিতা বাতিলের দাবিতে হট্টগোল করেন দলটির নেতাকর্মীরা। তবে কর্মকর্তারা জানান, দলীয় কাগজপত্রে অসঙ্গতি পাওয়ায় স্বাভাবিক নিয়মেই বাতিল হয় আনিসুলের মনোনয়নপত্র। এছাড়া চলমান যাচাই বাছাইয়ে ব্যাংক হিসাব, মামলা সংক্রান্ত জটিলতা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখে খুলনায় ৯ জন, টাঙ্গাইল এবং ময়মনসিংহে 5 প্রার্থী সহ বেশ কয়েকটি জেলায় মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আপিলের সুযোগ পাবেন ৯ জানুয়ারি পর্যন্ত। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।
এদিকে ঢাকা 15 আসনে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে ঢাকা 9 স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র। বিএনপির প্রার্থীরা নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও নিরাপত্তা ও নিরপেক্ষতা নিয়ে শঙ্কা জানিয়েছেন জামাত ও এনসিপি প্রার্থীরা। ঢাকা জেলা ও মহানগর মিলে 20টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 253 জন। 3টি ভাগে চলছে যাচাই বাছাই। সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে 13টি আসন, জেলা অফিসে 5টি এবং নির্বাচন কমিশন ভবনে 2টি আসনের যাচাই বাছাই হচ্ছে। এর মধ্যে ঢাকা 15 আসনে ডাক্তার শফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ঢাকা 6 আসনের বিএনপির ইশরাক হোসেন, ঢাকা 8 আসনে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, ঢাকা 10-এ বিএনপির শেখ রবিউল আলম এবং 11-তে এম এ কাইয়ুমের মনোনয়ন গৃহীত হয়েছে। নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন বিএনপির প্রার্থীরা। আমি যথেষ্ট সন্তুষ্ট বর্তমান পরিবেশে, কারণ আপনারা জানেন যে বিগত আওয়ামী আমলের নির্বাচনের সময় আমরা দেখেছি প্রশাসনের কিরকম দলীয় আচরণ, এবং এখন আমরা দেখছি তাদের একটা নিউট্রাল আচরণ। সকল প্রার্থীর প্রতি তারা সমান আচরণ করছেন। দীর্ঘদিন পর আজকে ভোটের অধিকার ফিরে পেয়েছে। 12ই ফেব্রুয়ারি প্রচুর লোক ভোট কেন্দ্রে যাবে। একটা গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন এবং সরকারের যে দায়বদ্ধতা রয়েছে, যে আন্তরিকতা রয়েছে, তার একটা প্রাথমিক প্রতিফলন আমি দেখতে পেয়েছি। তবে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াত ও এনসিপির প্রার্থীরা। ফেব্রুয়ারিতে 12 তারিখে যে ইলেকশনটা হবে এটা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। তবে আমাদের কিছু অস্বস্তির জায়গা রয়েছে, যেমন আজকে আমরা দেখলাম যে জাতীয় পার্টির প্রার্থী রয়েছে। নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত রয়েছি এবং যারা আমাদের সাথে কাজ করছেন তারাও নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন। কিন্তু প্রশাসনের দিক থেকে যদি ওনারা আরো অ্যাক্টিভ হন, আমরা আশা করি ঢাকা 8-এ একটি সুষ্ঠু ইলেকশন করা সম্ভব বলে আশা করি। ভয়ভীতি প্রদর্শন করলে সাধারণ ভোটাররা কেন্দ্রে আসবে না। এখনই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার সময়। এদিকে এখন পর্যন্ত 3 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাও আছেন তাদের মধ্যে, তবে আপিল করার কথা জানিয়েছেন তিনি। ঢাকা 9 স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। রোববার শেষ হবে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর সেগুনবাগিচায় আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি, বগুড়ায় আব্দুল আওয়াল এবং রংপুরের রেদওয়ান হিমেল। সরাসরি প্রথমে যাচ্ছি শাফির কাছে। শাফি, দেখুন, ঠিক এই মুহূর্তে এই যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আর কিছুক্ষণের মধ্যেই 16 এবং 17 আসনের যে শুনানি শুরু হবে, মনোনয়নপত্রের কার কি পরিস্থিতি সেটা জানানো হবে। আর কিছুক্ষণ এরপরেই হয়তো আমরা জানতে পারবো যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নে এখানকার যে কি পরিস্থিতি, বৈধ নাকি অবৈধ, কিছুক্ষণ পরে হয়তো জানতে পারবো। এখন পর্যন্ত এই ঢাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে 4 থেকে 18 পর্যন্ত, মাঝে 13 এবং 15 বাদে এই 13টি আসনের মনোনয়ন পত্র যাচাই বাছাই চলছে। এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে খুব পরিচিত মুখ যারা আছেন মোটামুটি সবাই এখানে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং এখন পর্যন্ত 3 জন মনোনয়ন প্রার্থীর বৈধতা তারা পায় নাই, এবং এর মধ্যে তাসনিম যারা রয়েছেন, যেটি কিছুক্ষণ আগে আপনারা বলছিলেন যে হচ্ছে তার যে স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে সেটি হয়ে ওঠে নাই। এবং এইখানে যে প্রার্থীরা যারা আসছেন মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে, তাদের মধ্যে 1-2টা বিষয় খুব স্পষ্ট ক্যাটাগরিক্যালি তারা বলছেন যে বিএনপি এবং এনসিপির প্রার্থী যারা আছেন বা অন্যান্য দলের যে সমস্ত লেবার পার্টি কিংবা এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা সুস্পষ্টভাবে তারা বলছেন যে এখন যে নির্বাচন যে পরিস্থিতি আছে, সার্বিক পরিস্থিতি, সেটি নিয়ে তারা কোনোভাবেই সন্তুষ্ট না। তারা বলছেন যে এখন পর্যন্ত যে অস্ত্রগুলো লুট হয়েছে সেই অস্ত্রগুলো এখন পর্যন্ত উদ্ধার করা যায় নাই, যার ফলে নির্বাচনের সামনের পরিস্থিতি কি হবে সেই নিয়ে তাদের মধ্যে একটা শঙ্কা কাজ করছে। এবং একই সঙ্গে তারা বলছেন তারা যে বিষয়টা বলছেন যে এই যে সংখ্যাটা সামনে ভবিষ্যতে এবং নির্বাচন কমিশনের কোনো ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তারা দেখছেন যে নির্বাচন কমিশন একটি বিশেষ দলের দিকে ঝুঁকে যাচ্ছে, এই ভাষা তারা ব্যবহার করছেন। আবার পাশাপাশি বিএনপির প্রার্থীরা বলছেন যে এখন পর্যন্ত নির্বাচনের যে পরিস্থিতি রয়েছে সেটি খুবই সন্তোষজনক। এইভাবে যদি নির্বাচনী পরিবেশ অব্যাহত থাকে তাহলে একটা ভালো এবং চমৎকার নির্বাচন হয়তো অনুষ্ঠিত হবে।
ঠিক এই মুহূর্তে এখন আমি চলে যাব বগুড়ায় সর্বশেষ প্রতিনিধি এই ছিল এখানকার সর্বশেষ প্রতিনিধি। এখন আমি চলে যাচ্ছি বগুড়ায় আব্দুল আওয়ালের কাছে, সেখানকার পরিস্থিতি এখন আমরা জানবো। মধ্যে কিন্তু ইতিমধ্যে 5টি মনোনয়ন যাচাই হয়েছে। এর মধ্যে কিন্তু আজকে বগুড়া 6 সদর আসনে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন পত্র কিন্তু প্রথম ধাপে বৈধ ঘোষণা করেছেন জেলার যিনি রিটার্নিং কর্মকর্তা আছেন, এবং বগুড়া 6 আসন থেকে জামাতে ইসলামের যিনি প্রার্থী রয়েছেন আবিদুর রহমান সোহেল, তার মনোনয়ন পত্রটা কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে। এবং ওই আসন থেকে আরো যে বাকি 3 জন প্রার্থী রয়েছেন তাদের মনোনয়ন পত্রে হলফনামায় নানা ত্রুটি থাকে কিন্তু মনোনয়ন পত্র আসলে বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়াও বগুড়া যে 7 আসন সেখানে কিন্তু বিএনপি যিনি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া আর মৃত্যুজনিত কারণে কিন্তু তার যেই মনোনয়ন কার্যক্রম সেটি কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে। এবং সেই জায়গা থেকে কিন্তু গাবতলী উপজেলা বিএনপি যিনি সভাপতি রয়েছেন বগুড়া 7 আসনে মোর্শেদ মিল্টন, তাকে কিন্তু বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তার মনোনয়নটি কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে। এবং ওই আসন থেকে জামায়াতে ইসলাম এবং ইসলামী আন্দোলনের যারা প্রার্থী রয়েছেন তাদের মনোনয়ন পত্র কিন্তু বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এবং ওই আসন থেকে মাত্র একটি মনোনয়ন পত্র কিন্তু অবৈধ ঘোষণা করা হয়েছে হলফনামায় ত্রুটি থাকার কারণে। এছাড়াও গতকালকে সংসদীয় 1, 2 এবং 3 আসনের যে মনোনয়ন পত্রগুলো ছিল এর মধ্যে কিন্তু সবচেয়ে আলোচিত ছিল ও নাগরিক ঐক্যের সভাপতি বগুড়া 2 শিবগঞ্জ আসনে মাহমুদুর রহমান মান্না, তার মনোনয়ন পত্র সহ কিন্তু মোট 7টি মনোনয়ন পত্র বাতিল করা হয়েছিল এবং গতকালকের বৈধ মনোনয়ন ছিল মোট 12টি। এবং আজকে দ্বিতীয় ধাপে কিন্তু বগুড়া 4 এবং 5 আসনের যে মনোনয়ন পত্রগুলো সেগুলো কিন্তু যাচাই বাছাই কার্যক্রম চলবে। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। রংপুরে আছেন সহকর্মী রিদওয়ান হিমেল, চলে যাচ্ছি তার কাছে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরে তৃতীয় দিনের মতো মনোনয়নপত্র যে যাচাই বাছাই কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আজকে সকাল থেকে আমরা দেখছি রংপুর 5 আসনের যে মনোনয়নপত্র যাচাই বাছাই সেই কার্যক্রম আমরা দেখতে পেরেছি। এর আগে গত বৃহস্পতিবার আমরা দেখেছি রংপুর 1 ও 2, এরপর শুক্রবার রংপুর 3, 4 এবং আজকে শনিবার রংপুর যে 5 এবং 6 আসন সেই 6 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত যদি একটু বলে রাখি, রংপুরের যে আসন রয়েছে 6টি আসনের মধ্যে যারা মনোনয়নপত্র যাচাই বাছাই 5টির মধ্যে আমরা দেখেছি 9 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বিভিন্ন কারণ দেখিয়ে। অনেক ক্ষেত্রে মামলা সংক্রান্ত জটিলতা এবং অনেকের আসলে দ্বৈত নাগরিকত্ব পেশার কারণে অনেকের সমস্যা ত্রুটির কারণে কিন্তু আসলে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে রংপুর যে 5 আসন রয়েছে মিঠাপুকুর, সেই মিঠাপুকুরে এবি পার্টি এবং স্বতন্ত্র যে প্রার্থী রয়েছেন তার মনোনয়নপত্র বাতিল করেছেন এবং বাকি যারা 9 জন রয়েছেন সেই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। আমরা সবকিছু মিলে যদি বলি, আমরা দেখেছি রংপুরে গঙ্গাচরে যে 1 আসনটি রয়েছে জাপা মনোনীত প্রার্থী যিনি রয়েছেন ব্যারিস্টার মঞ্জুম আলী, তার মনোনয়নপত্র দ্বৈত নাগরিকত্ব পেশার কারণে ত্রুটি থাকায় কিন্তু তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এরপরে আমরা দেখেছি পরের দিন আমরা দেখেছি রংপুর 3 আসনে যিনি রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সাব্বু, তার মনোনয়নপত্র বৈধ করা হয়েছিল। যিনি রয়েছেন জিএম কাদের, তার মনোনয়নপত্র বৈধ করা হয়েছে এবং আরেকজন রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী মাহবুবুর রহমান বেলাল, তারও মনোনয়নপত্র বৈধ করা হয়েছে। এবং সবচেয়ে বেশি রংপুর 3 আসনে যিনি আলোচিত তৃতীয় লিঙ্গের যিনি রয়েছেন ইসলাম রানী, তারও মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। পাশাপাশি আমরা দেখেছি যিনি সদস্য সচিব এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, তার মনোনয়নপত্র বৈধ করা হয়েছে। সবকিছু মিলে এখন কিন্তু রংপুরে যে 6 আসন রয়েছে আর কিছুক্ষণ পরে 6 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। সেখান থেকে যাদের কাগজপত্র সম্পূর্ণ ঠিক থাকবে তাদের মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করবেন রংপুরের যিনি জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক রয়েছেন এনামুল আহসান। সবকিছু মিলে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ থেকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের যে কার্যক্রম, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রংপুর, বগুড়া এবং রাজধানীর সেগুনবাগিচায়। নির্বাচন সামনে রেখে পরাজিত শত্রুরা সক্রিয় হয়ে উঠতে পারে, এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এদিকে কোনো রাজনৈতিক দল যেন ইশতেহার ভুলে না যায় সেজন্য লিখিত অঙ্গীকার করার আহ্বান জানিয়েছেন সুজনের প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার। দেশের রাজনীতির আলোচনার কেন্দ্র এখন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচন নিয়ে আকাঙ্ক্ষা বাড়ছে সাধারণ মানুষের, তাই আলোচনায় আসছে রাজনৈতিক দলগুলোর ইশতেহারও।
প্রবন্ধ উপস্থাপন করবেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় কেমন ইশতেহার চাই শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। প্রচারণা শুরু হয়ে গিয়েছে। সংবাদ সম্মেলনে সংক্ষিপ্ত বক্তব্যে সুজনের প্রধান নির্বাহী ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, বিগত সরকার দিনবদলের সনদ নামে ইশতেহার দিলেও পরে ভুলে গিয়েছিল, তাই ভবিষ্যতে কোনো দল যাতে ইশতেহার ভুলে না যায় সেজন্য লিখিত অঙ্গীকার করতে হবে। এখন ইশতেহারে অনেক কিছুই বলা হয়, কিন্তু এরপরে নির্বাচনের পরে সাধারণত ইশতেহারটা ছুঁড়ে ফেলা হয়। ভবিষ্যতে যেন এটা আদালতে যাওয়ার সুযোগ হয় এবং আদালতে মানুষ তাদেরকে প্রশ্ন করার সুযোগ হয় আদালতে গিয়ে, যে তারা যে ইশতেহার তারা প্রকাশ করেছে সে কতটুকু তারা বাস্তবায়ন করেছে। যেগুলোর ভিত্তিতে গণভোট হবে সেই ব্যাপারে আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থান চাই। তারা এই কাঠামোগত সংস্কারের হ্যাঁ ভোটের পক্ষে না ভোটের পক্ষে। এদিকে সিলেটে পিআইবি আয়োজিত নির্বাচন বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন সামনে রেখে পরাজিত শক্তি সক্রিয় হয়ে উঠতে পারে, সবাইকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা যখন থাকে তখন সকল ব্যবস্থাতেই তার লোকজন ঢুকে পড়ে, মনস্তত্ত্ব ওরকম হয়ে যায়। সেটার বিপরীতে দাঁড়িয়ে আমরা এই নির্বাচনটা আয়োজন করছি একটা গণ অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে। সেখানে পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সে বাধাগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি নির্বাচনে জনগণের অংশগ্রহণ জরুরি বলেও মন্তব্য করেন উপদেষ্টা রিজওয়ানা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আজও সমাধিতে ঢলসীন নেত্রীর দেখানো পথে তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়েছেন নেতারা। কারাগারে নির্যাতন করে বিএনপি চেয়ারপারসনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। বেগম জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক শেষ, চলছে ৭ দিনের দলীয় শোক। ঘন কুয়াশার শীত উপেক্ষা করে ভোর থেকেই প্রয়াত বিএনপি চেয়ারপারসনের সমাধিতে শ্রদ্ধা জানাতে উপস্থিত মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ঢল। শুধু রাজধানী নয়, দূর দূরান্ত থেকেও এসেছেন অনেকে। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়ায় অংশ নেন আগতরা। বেগম খালেদা জিয়ার আদর্শে নতুন প্রজন্ম দেশকে এগিয়ে নেবে এমন প্রত্যাশা সবার। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে তিনি সংগ্রাম করে নিজেকে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। সে আর জাতীয়তাবাদী দলের সম্পদ নয়, সে বাংলাদেশের জাতীয় সম্পদে পরিণত হয়েছেন। ভবিষ্যতে এরকম বিরল সম্মানীয় মৃত্যু কোনো দেশের নেত্রীর হবে কিনা, মানে এরকম মহিষী কোনো নারীর হবে কিনা, এত ত্যাগ তিতিক্ষার পরে আল্লাহ তাআলা তাকে যে কি সম্মানের সাথে মৃত্যু দিয়েছে, এটা আসলে বিরল। দলমত নির্বিশেষে সারা বিশ্বের মানুষ এবং বাংলাদেশের মানুষ সবাই ওনাকে ভালোবাসে। এখন আমাদের একটাই চাওয়া আল্লাহর কাছে, আল্লাহ উনি সম্মানের সহিত আল্লাহ ওনাকে নিয়ে গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। বেলা 11টায় মির্জা আফরোজা আব্বাসের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার কবরে ফুলেল শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী মহিলা দল। পরে দোয়া করেন তারা। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কারাগারে ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসা দিয়ে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। বাবা মায়ের আদর্শ ধারণ করে তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাবে বলেও জানান তিনি। কিভাবে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, ফ্যাসিবাদী দুঃশাসনের মুখে গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়, কি করে জনগণের পাশে থাকতে হয় এবং অনেক দুঃখ, সংকট, চাপ, হুমকির মুখেও জনগণকে ছেড়ে না যাওয়ার যে দৃষ্টান্ত, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দেখিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার যে পতাকা তিনি হাতে নিয়েছেন, তার মায়ের প্রদর্শিত পথ ধরেই তিনি এগিয়ে নিয়ে যাবেন এই দেশকে নতুন সম্ভাবনার দিকে, নতুন দিগন্তের দিকে। এই দিন বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অফিস করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল 11:30টার দিকে কার্যালয়ে পৌঁছান তিনি। এর আগে সকাল 10টার দিকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে আসেন। দুপুরে আসেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও দলের নির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর।
এই মুহূর্তে জিয়া উদ্যানে আছেন সহকর্মী স্বপন আহমেদ এবং গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সরাসরি প্রথমে যাচ্ছি স্বপনের কাছে। রাষ্ট্রীয় শোক শেষ হয়েছে, কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি যে মানুষের শ্রদ্ধা জানানোর প্রবণতা সেটি কিন্তু আরও বাড়ছে বলা যায়। কেননা আজকে শীত উপেক্ষা, কুয়াশা উপেক্ষা করেই সকাল থেকেই আমি এই জিয়ার মাজারে রয়েছি। এত কিছু উপেক্ষা করেও মানুষের যে ঢল সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং এই ধারা ধীরে ধীরে বেলা বাড়ার সাথে সাথে আরও বেড়েছে বলা যায়। কারণ এই মুহূর্তের চিত্র আমার সহকর্মী আপনাদের ফ্রেমে দেখানোর চেষ্টা করছেন যে কত পরিমাণ মানুষ এখানে উপস্থিত রয়েছেন। একই অবস্থা কিন্তু মাজারের বাইরে, অর্থাৎ যে বৃষ্টি দিয়ে মাজারে প্রবেশ করতে হয় সেখানেও অসংখ্য মানুষ যারা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসেছেন, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এসেছেন, এছাড়াও ছোট ছোট যারা রাজনৈতিক দল তাদের পক্ষ থেকে এসেছেন। এছাড়াও যেটি সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে অনেকেই পরিবার সহকারে দূর দূরান্ত থেকে, রাজধানীর বাহির থেকে অনেকে এসেছেন শুধুমাত্র বেগম খালেদা জিয়ার কবরের পাশে দাঁড়িয়ে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। এবং একইভাবে তারা শ্রদ্ধা জানাচ্ছেন, দোয়া করছেন এবং প্রত্যেকেই বেগম খালেদা জিয়ার কথা বলছেন যে আপসহীন এই নেত্রী বাংলাদেশের জন্য যা কিছু করেছেন, বাংলাদেশের মানুষের জন্য যা কিছু করেছেন, তার ভাবনায় সবসময় যে গণতন্ত্রের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে চিন্তা তার মধ্যে ছিল, এটিতে কিন্তু শুধুমাত্র তিনি বিএনপির একক নেত্রী না, তিনি যে গণমানুষের, পুরো দেশের একজন নেত্রী হয়ে দাঁড়িয়েছিলেন, এটির বহিঃপ্রকাশ ঘটছে এখন। অর্থাৎ তিনি মারা যাওয়ার পরে জানাজার যেরকম মানুষের সংখ্যা ছিল, একইভাবে তাকে শ্রদ্ধা জানানোর জন্য যখন সাধারণের জন্য এই তার সমাধিস্থলটি উন্মুক্ত করে দেওয়া হয়, তারপর থেকেই মানুষের যে স্রোত সেটি এখনো অব্যাহত রয়েছে। আমরা কিছুক্ষণ আগে না, ঠিক 11টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে তার সেখানকার সভাপতি মির্জা আফরোজা আব্বাস তার নেতৃত্বে একটি মানুষের বহর আসে এবং তারা এখানে শ্রদ্ধা জানান। সে সময় কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি বলেছেন যে আগামীতে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে রাষ্ট্র বাস্তবায়নের, বিনির্মাণের যে পরিকল্পনা, সেটি তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে সেটি তিনি সম্পন্ন করবেন, এমনটি তিনি প্রকাশ করেছেন। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ওয়ালিউল সাকিব। আমরা সেখানকার কর্মসূচি সম্পর্কে একটু জানতে চাই। সাকিব, পর্যন্ত বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অবস্থান করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যদিও আসলে এই ব্যাপারে যে এখানে তিনি কোনো নির্দিষ্ট বৈঠক অথবা নির্দিষ্ট কোনো কার্যক্রম করতে এসেছেন কিনা সেই বিষয়ে বিএনপির পক্ষ থেকে জানানো হয়নি। সে কারণেই আমরা বলছি যে নিয়মিত অফিস কার্যক্রম পরিচালনা করতেই হয়তো তিনি এখানে এসেছেন। এবং আমি কিছুক্ষণ আগেও জানিয়েছি যে তিনি সকাল ঠিক 11:35-এর দিকে এই চেয়ারপারসনের কার্যালয়ে এসে উপস্থিত হন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এখানে 1টার দিকে এখানে যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর তিনি এসে উপস্থিত হন এবং তারও আগে সকাল 10টার দিকে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এখানে এসেছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি 12:30টার দিকে তিনি এখান থেকে বেরিয়ে যান, তবে গণমাধ্যমের সঙ্গে কিন্তু মহাসচিব কোনো বিষয়ে কথা বলেননি। তো আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে ভেতরে নেতারা অবস্থান করছেন এবং এখন কিছু নেতাকর্মীদের কিন্তু আমরা আশেপাশে দেখতে পাচ্ছি যে তারা আসতে শুরু করছেন। এই চেয়ারপারসনের কার্যালয়ের আশেপাশে তারা জড়ো হচ্ছেন। আর একটু জানিয়ে রাখি যে বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে সপ্তাহব্যাপী শোক দলীয়ভাবে ঘোষণা করা হয়েছিল, সেই শোক কিন্তু চলছে। তবে সকাল থেকে এই চেয়ারপারসনের কার্যালয়ে আমরা তেমন কোনো কার্যক্রম শোকের দেখিনি, যদিও আমরা দেখেছি যে জাতীয় পতাকার পাশে দলীয় পতাকা এবং কালো পতাকা কিন্তু এখনও এখানে অবস্থান করছে। তবে যে কার্যক্রমগুলো ছিল, যে দোয়া পড়া, বিশেষ করে শোক বইয়ে যে স্বাক্ষর করা, সেই বিষয়গুলো কিন্তু গতকাল পর্যন্ত আমরা দেখেছি। আজকে সকাল থেকে আমরা কোনো কর্মী সমর্থকদেরকে এখানে আসতে দেখিনি। আর সব মিলিয়ে যে বলা চলে যে তিনি যেহেতু এখানে এখনও অবস্থান করছেন, হয়তো আরও নেতাকর্মী এখানে আসতে পারেন। তো সেক্ষেত্রে পরবর্তীতে কোনো বিষয় আমরা জানতে পারলে সেই বিষয়ে কিন্তু জানাতে পারবো। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এই চেয়ারপারসনের কার্যালয় থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গুলশান এবং জিয়া উদ্যানে। দুপুরের সময় আরও থাকছে। রাজধানী থেকে তুলে নেওয়া হবে না ব্যাটারি চালিত রিক্সা, শ্রমজীবীদের যুক্ত করে বাস্তবায়ন করা হবে এই রিক্সা প্রকল্প। নিরাপদ নগর গড়তে পাইলট কর্মসূচি উদ্বোধন।
তীব্র ঠান্ডা ও হিমেল হাওয়ায় স্থবির জনজীবন, বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিস বলছে এই মাসেই 2 থেকে 3 দফা মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। তাপমাত্রা নামতে পারে 4 ডিগ্রি সেলসিয়াসে। কুয়াশার চাদরে ঢাকা ভোরের সূর্য, সঙ্গে কনকনে হিমেল হাওয়ায় বাইরে বের হওয়া দায়। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। রাজধানীর ছিন্নমূল মানুষেরাও আছেন চরম কষ্টে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। আর বছরের থেকে এবছর শীত বেশি পড়ছে। যারা ধরেন মনে করেন গরিব মানুষ আছে, যারা ফুটপাতে থাকে, আমাদের থেকে তারা অনেক কষ্টে আছে। শীতের লেগে গাড়ি গুড়ি চালাইতে পারতাছি না, লেগে আগুন ধরায় আগুন পোয়াইতাছি। এবারে অনেক শীত বলে নতুন রাস্তায় আপনার মাল পাওয়া যাচ্ছে কম দামে, আমি কিনতেছি। শীতের জন্য সকাল থেকে এখন তো পারে না আসি পুরান কাপড় কিনতে, কিন্তু যদি সুযোগ পাই বনে তাহলে নিব। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকায় শনিবার তাপমাত্রা নেমেছে 12.5 ডিগ্রি সেলসিয়াসে, যা রাজধানীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া পূর্বাভাস বলছে হাড় কাঁপানো শীতের প্রকোপ থাকতে পারে সপ্তাহখানেক। বর্তমান যে অবস্থা বিরাজ করছে তাতে এই অবস্থাটা আগামী 4-5 দিন অব্যাহত থাকবে, অর্থাৎ সামান্য পরিবর্তনের মধ্যে দিয়ে এরকম থাকবে, হয়তো কখনো কিছুটা কম কিছুটা বেশি, তবে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই। জানুয়ারিতে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াসে নামার পাশাপাশি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। এদিকে সারা দেশে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরের জনপদ। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগী, ব্যাহত হচ্ছে বড় আবাদ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পাবনা, রাজশাহী ও নওগাঁয়। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ, জেঁকে বসেছে শীত। হাড় কাঁপানো ঠান্ডায় স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। হিমেল হাওয়া ও কনকনে বাতাসে কাঁপছে উত্তরের জনপদ। তাপমাত্রার পারদ নেমেছে 9 ডিগ্রির ঘরে। ভোর থেকে ঝরছে কুয়াশা, সেই সঙ্গে বৃষ্টির মতো পড়ছে শিশির। দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহী, পাবনার ঈশ্বরদী ও নওগাঁর বদলগাছিতে। খুবই সমস্যা, স্বল্পলের খাওয়া পড়া ঠিক মতো দেওয়া পারতেছি না। এইরকম কুয়াশা হলে কি করব আমরা? ভোরবেলা বাড়া হচ্ছে কোনো কাজ কাম নেই, মানে হাত পা চলিচ্ছে না, হেভি ঠান্ডা। সপ্তাহ ধরে চলা বৈরী আবহাওয়ায় চরম বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। আয় কমেছে রিকশা ও ভ্যান চালকদের। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। এছাড়া তীব্র ঠান্ডায় ব্যাহত হচ্ছে বড় আবাদও। চলাফেরা খুব কষ্ট করতে হয়, শীতের অনেক কাপড় পরছি তারপরও শীত করে। কনকনে ঠান্ডায় হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শয্যার তুলনায় 3 গুণ রোগী ভর্তি আছেন হাসপাতালে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। বাচ্চারা মাসে বাসায় একটা নোংরা জিনিস গালাই দিল, ওখান থেকে আবার ডায়রিয়া হয়ে যেতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু বেড থাকলে তার উপরে থাকলে বাচ্চাটার সমস্যা হয় না। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তানজিল হাসনাত, সময় সংবাদ। 14টি নতুন বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ লক্ষ্যে নির্মাতা প্রতিষ্ঠানকে অফিসিয়ালি চিঠি দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। দেরিতে হলেও বহরের নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। যুক্তরাষ্ট্র সরকারের বাণিজ্য শুল্কের পরিমাণ কমানোর লক্ষ্যে দেয়া প্রতিশ্রুতি আরও শক্তভাবে বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিভিন্ন পণ্য আমদানি বাড়ানোর পাশাপাশি এবার মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে প্রাথমিকভাবে 14টি এয়ারক্রাফট কেনার প্রস্তুতি নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ইতোমধ্যে সংস্থাটির পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বোয়িংকে। বোর্ড মিটিং এ নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা বোয়িং থেকে 14টা এয়ারক্রাফট কিনবো। অনুমোদিত 14টি উড়োজাহাজের মধ্যে 10টি ড্রিমলাইনার ও 4টি কেনা হবে ম্যাক্স মডেলের। আর বহরে বর্তমানে 19টির মধ্যে 14টি বোয়িংয়ের তৈরি। বিশেষজ্ঞরা বলছেন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এয়ারবাসের চেয়ে সাশ্রয়ী বোয়িং এয়ারক্রাফট। হয়তো 35 পর্যন্ত যাবে এই এয়ারক্রাফটগুলো ডেলিভার করতে। বিমা রেঞ্জে এখন আমি সবসময় বলি ইয়াংগেস্ট ফ্লিট, এটা কিন্তু আর খুব একটা ইয়াং থাকবে না তখন। এবং 15 বছর এয়ারক্রাফটের এজ হলে মেইনটেনেন্সের খরচ
অনেক বেড়ে যায় এবং ফুয়েল কস্টও বাড়ে, কারণ ডিপেন্ডিং অন দি এজ অফ দি এঞ্জিন। নতুন 14টি এয়ারক্রাফট কিনতে বাংলাদেশ বিমানের সম্ভাব্য ব্যয় হবে প্রায় 35,000 কোটি টাকা। বহরে যুক্ত হতে পারে 2031 সালের শেষ থেকে 2035 সাল পর্যন্ত। তবে লাভের অঙ্ক কার্গো বিমানে বেশি হলেও নতুন বহরে কেন উদ্যোগ নেই সে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। কার্গোতে হলো প্রফিট বেশি, আর বিমান সমস্ত কার্গো হ্যান্ডলিং করে। তারা জানে, বিমান কার্গোর লোকেরা, যে কার্গো কোত্থেকে আসছে, কোথায় যাচ্ছে। এই মার্কেটটা বিমান আসলে ক্যাপিটালাইজ করা দরকার এবং বিমানের এই যে ফ্লিট এক্সপ্যানশন, আমি মনে করি এই ফ্লিট এক্সপ্যানশনের মধ্যে সিরিয়াসলি কার্গো এয়ারক্রাফটস কনসিডার করা উচিত। দ্বিপাক্ষিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তির অংশ হিসেবে বোয়িংয়ের কাছ থেকে 25টি উড়োজাহাজ কেনার কথা জানিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। এর অংশ হিসেবেই এবার নতুন এই সিদ্ধান্ত নিল সরকার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নিরাপদ নগর গড়তে রাজধানীতে বুয়েট উদ্ভাবিত 3 চাকার স্বল্পগতির ব্যাটারি চালিত রিকশার পাইলট কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা জানান, রাজধানী থেকে ব্যাটারি চালিত রিকশা তুলে নেওয়া হবে না। শ্রমজীবী মানুষকে সম্পৃক্ত করে নিরাপদ নগর গড়তে ই রিকশা প্রকল্প বাস্তবায়নের কথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা। রাজধানীতে প্যাডেল এবং ব্যাটারি চালিত দুই ধরনের রিকশা চলাচল করে। সাধারণ রিকশার চেয়ে ব্যাটারি চালিত রিকশার বেশি গতির কারণে ঝুঁকিপূর্ণ হিসাবে পরিচিত এই বাহন ঠেকাতে বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়া হয়েছে। বাহনটি বন্ধে আদালতের নির্দেশ সত্ত্বেও আন্দোলনের মুখে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এর ফলে ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যাটারি চালিত রিকশা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় ব্যাটারি চালিত রিকশা বন্ধ না করে একটি কাঠামোতে নিয়ে আসতে উদ্যোগ নেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। বুয়েট উদ্ভাবিত 3 চাকার স্বল্পগতির ব্যাটারি চালিত রিকশা চলাচলে প্রবিধান তৈরি করে সরকার। অবশেষে শনিবার সকালে রাজধানীর আফতাবনগরে ব্যাটারি চালিত এই রিকশার পাইলটিং কর্মসূচির উদ্বোধন করা হয়। যে সকল মানুষ অনুষ্ঠানে সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানান, নিরাপদ চলাচলে ই রেজিস্ট্রেশন ও চালকদের প্রশিক্ষণ ছাড়া ঢাকার রাস্তায় ব্যাটারি চালিত রিকশা চলতে দেওয়া হবে না। ডিএমপির যে যতগুলো সংখ্যা নির্ধারণ করে দিবেন, তার বাহিরের কোনো রিকশা কখনো এটা দেওয়া হবে না। চালক ভাইয়েরা প্রশিক্ষণ পাচ্ছেন, তাদেরকে আমাদের এই নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করা, তাদেরকে ডাটাবেসে অন্তর্ভুক্ত করে এই কাজগুলো আমাদের চলছে। সড়ক পরিবহন উপদেষ্টা জানান, প্রথমে নির্দিষ্ট এলাকায় এবং পর্যায়ক্রমে পুরো শহরে ই রিকশা চালু করা হবে। শ্রমজীবী মানুষকে সম্পৃক্ত করেই নিরাপদ নগর গড়তে এই প্রকল্প বাস্তবায়নের কথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা। রিকশার পেছনে একটা পরিবার আছে, একটা জীবিকা আছে, এটা আমরা চাইলেই কিন্তু এটা উঠে দিতে পারি না। ট্রেডিশনাল রিকশাটাকে প্রযুক্তি ব্যবহার করে একটা শৃঙ্খলা আনার আর চেষ্টা করা হবে। শ্রমজীবী মানুষ, বিশেষ করে যারা রিকশা চালক, তাদের কিভাবে উন্নত প্রশিক্ষণ দিয়ে পরিবহন বা চলাচল ব্যবস্থাকে নিরাপদ করা যায়। বুয়েটের নকশা করা ব্যাটারি চালিত নতুন এই রিকশা রাস্তায় চলাচলে এ পর্যন্ত প্রায় 24,000 রিকশা চালককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দফায় দফায় বিস্ফোরণ। দেশ জুড়ে জরুরি অবস্থা জারি, মার্কিন হামলা বলে দাবি মাদুরোর। এনইআইআর সিস্টেমে নিজের নামে 30 থেকে 40টি মুঠোফোন দেখে সাধারণ মানুষকে চিন্তিত না হতে বলেছে সরকার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানান, সিস্টেমে অপারেটররা এ যাবৎকালের সব তথ্য অন্তর্ভুক্ত করায় এই সমস্যা, যা সমাধানের চেষ্টা চলছে। কর ফাঁকি ও অপরাধ দমনে মোবাইল ফোন নিবন্ধন বাধ্যতামূলক করতে গেল বৃহস্পতিবার থেকে চালু হয়েছে এনইআইআর সিস্টেম। এই সিস্টেম চালুর পর এনইআইআর এর ওয়েবসাইটে গিয়ে নিজের নামে মুঠোফোন সংখ্যা যাচাই করতে গিয়ে 30 থেকে 40টি করে হ্যান্ডসেটের তথ্য পাচ্ছেন গ্রাহক, যা নিয়ে বিস্মিত ও চিন্তিত অনেকেই। এটা নিয়ে এখনো আলোচনা চলছে। নিরাপত্তাগত ঝুঁকিগুলো যদি শনিবার সময় সংবাদকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, মোবাইল অপারেটররা হিস্টোরিক ডেটা বা এ যাবৎকালের সব তথ্য সিস্টেমে তুলেছে। তাদের কাছ থেকে 300 কোটির বেশি ডেটা সেট পাওয়া গেছে। তবে স্থানান্তরের তারিখটা বর্তমান সময় দেখানোয় অনেকের এনআইডিতে সচল সিম বা হ্যান্ডসেটের সংখ্যা বেশি দেখাচ্ছে। ধীরে ধীরে পুরনো উপাত্ত ব্যাকগ্রাউন্ডে আর্কাইভ করে শুধু বর্তমানে সচল মুঠোফোনের সংখ্যা দেখানো হবে। গত 10 বছরে ব্যক্তির সিমে যতগুলো ডিভাইস অ্যাক্টিভেট করা হয়েছে, প্রত্যেকটা ডিভাইসের ডেটা দেখিয়েছি। তো ধীরে ধীরে হিস্টোরিক ডেটাটা আমরা ব্যাকগ্রাউন্ডে আর্কাইভ করে নিয়ে যাব
বর্তমানে যে সচল যে নাম ডিভাইসগুলো আছে সেগুলোকে আমরা তালিকায় দেখাবো। এ সময় এনইআইআর চালুর পর ক্লোন বা নকল ফোন নিয়ে ভয়াবহ তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। বলেন, একটি আইএমইআই নম্বরের বিপরীতে প্রায় 4 কোটি হ্যান্ডসেট পাওয়া গেছে। একটা আইএমইআই এর এগেনস্টে 3 কোটির বেশি ডিভাইস আছে। এর বাইরে 19 লক্ষ পেয়েছি, 15.5 লক্ষ, 17.5 লক্ষ এ ধরনের পেয়েছি। এ সময় এনইআইআর সচল থাকলেও আগামী 90 দিন কোনো মোবাইল ফোন লক হবে না বলেও জানান ফয়েজ আহমদ তৈয়ব। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পূর্বাচলে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর। নিষিদ্ধ করা হয়েছে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার। নির্বাচনের আগে হলেও ক্রেতার ভালো সাড়া পাওয়ার আশা প্রতিষ্ঠানগুলোর। এবার বর্ষপূর্ণ ঘোষণা করা হয়েছে পেপার ও প্যাকেজিং পণ্যকে। পূর্বাচলে শুরু হলো মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর। সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জানানো হয়, এবার মেলায় 327টি স্টল প্যাভিলিয়নে প্রদর্শন করা হবে দেশি বিদেশি পণ্য। বড়দের প্রবেশ টিকিটের মূল্য ধরা হয়েছে 50 টাকা। মেলা প্রাঙ্গণে নিষিদ্ধ করা হয়েছে পলিথিন ব্যাগ সহ সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার। আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের বাণিজ্য সম্প্রসারণই এই মেলার লক্ষ্য। এবার পেপার ও প্যাকেজিং পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা। পণ্যের উৎপাদন বিপণনে উৎসাহিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এবার পেপার এবং প্যাকেজিং প্রোডাক্টকে 2026 সালের প্রোডাক্ট অব দ্য ইয়ার হিসেবে ঘোষণা করছি। এ সময় আমদানি রপ্তানি বাণিজ্য বাড়াতে কঠোর নীতিমালা থেকে বের হওয়ার তাগিদ দেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর প্রশাসক। আরো কয়েকটি সম্ভাবনাময় দেশে আমাদের বাণিজ্যিক মিশন যদি তৈরি করা যায়, প্রতিষ্ঠা করা যায়, তাহলে আমাদের ব্যবসায়ীদের পক্ষে বিদেশে মার্কেট লিঙ্কেজে আমরা আরো বেশি সুবিধা পাব। উদ্বোধনের পর দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয় মেলার গেট। ব্যবসায়ীদের প্রত্যাশা, মেলার ব্যবসায় প্রভাব ফেলবে না নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ড। বিগত বছরের চাইতে ইনশাআল্লাহ এই বছর আশা করি সবাই একসাথে মিলেমিশে এই বাণিজ্য মেলাটাকে উপভোগ করব। আই এম ফিলিং কোয়াইট গুড অ্যাবাউট ইট। আই থিংক দ্যাট ইটস এ ভেরি গুড কনসেপ্ট এন্ড লট অফ স্টল ফ্রম ডিফারেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের জন্য এবার মেলা 2 দিন পর শুরু হলেও আয়োজক সংস্থা ইপিবি জানিয়েছে শেষ হবে 31 জানুয়ারিতেই। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশি ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে কয়েক দফা বিস্ফোরণ হয়েছে। দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরণের পর দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এটিকে মার্কিন হামলা বলে দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তবে হামলার বিষয়টি নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র। বিস্ফোরণের পর আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন স্থানীয়রা। টানা বিক্ষোভে উত্তাল ইরান নিয়ে এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা বলেছেন, মার্কিন হস্তক্ষেপ মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতা তৈরি করবে। পশ্চিম নিষেধাজ্ঞায় কোণঠাসা ইরানে চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। গত 3 বছরের মধ্যে দেশটিতে হওয়া সবচেয়ে বড় এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছেন। এমন প্রেক্ষাপটে ইরানকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়ে হত্যা করা হলে চুপ থাকবে না যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই বক্তব্যের দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি সতর্ক করে বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। প্রায় 1 সপ্তাহ ধরে চলা বিক্ষোভে বেশ কয়েকজনের নিহত হওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। অর্থনৈতিক সংকট, লাগামহীন মুদ্রাস্ফীতি ও রিয়ালের রেকর্ড দরপতন থেকে এই বিক্ষোভের শুরু। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এবারে খেলার খবর। রেকর্ড দাম পেয়েও এবারের আইপিএলে খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের। ভারত বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনে কপাল পুড়ল কাটার মাস্টারের। ভারতের সাধারণ সমর্থকদের প্রতিবাদের মুখে
শেষ পর্যন্ত মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিল বিসিসিআই। আলোচনাটা শুরু হয়েছিল একেবারে প্রথম দিন থেকে। আইপিএলে 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়ে চমক দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারত বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনে সেটা কতটা সম্ভব হবে প্রশ্ন ছিল তখনই। কিন্তু ফ্র্যাঞ্চাইজি এবং বিসিসিআইয়ের পক্ষ থেকে ইতিবাচক মন্তব্যতে আশার আলো দেখেছিলেন সবাই। ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেলানো হবে না বলেও বিশ্বাস ছিল ক্রিকেট ফ্র্যাটার্নিটির। আর আইএল টি20তে কাটার মাস্টারের দুর্দান্ত পারফরমেন্স এবং বিপিএল এ ধারাবাহিকতা ধরে রাখার পর কেকেআর এর পক্ষেও বিকল্প ভাবাটা ছিল কষ্টকর। তবে ভারতীয় কট্টর সমর্থকদের সেটা বোঝাবে কে? একের পর এক হুমকি আসতে থাকে চারদিক থেকে। মুস্তাফিজকে বাদ দেয়া না হলে হামলার হুমকি দেয়া হয় ফ্র্যাঞ্চাইজিকে। এমনকি মাঠে হট্টগোল করা হবে বলেও হুঁশিয়ারি আসে বেশ কিছু উগ্রবাদী সংগঠন থেকে। অব্যাহত প্রতিবাদ এবং হুমকির মুখে এবার পিছু হটল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া নিশ্চিত করেছেন কেকেআর স্কোয়াড থেকে মুস্তাফিজকে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছে ক্রিকেট বোর্ড। এমনকি আইন বদলিয়ে নতুন ক্রিকেটার নিতে অনুমতি দেয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিটিকে। মূলত ভারতীয় সরকারের উপর মহল থেকে অনুমতি পাওয়ার পরই এই নির্দেশ দিয়েছে বিসিসিআই। ডিউ টু দ্য রিসেন্ট ডেভেলপমেন্টস হুইচ ইজ গোয়িং অন অল অ্যাক্রস, সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে তার ফলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। কেকেআরকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজকে ছেড়ে দিতে হবে। তাকে ছেড়ে দেওয়ার পর যে শূন্যতা তৈরি হবে সেখানে চাইলে তারা অন্য কাউকে নিতে পারবে, সে অনুমতিও দেয়া হবে। ভারতীয় গণমাধ্যমের দাবি, দেশটির ধর্মীয় গুরু দেবকীনন্দন ঠাকুর সরাসরি কেকেআর থেকে মুস্তাফিজকে বাদ দিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মুস্তাফিজকে দলে নেয়ায় ক্ষমতাসীন বিজেপি নেতা সঙ্গীত সোম বিশ্বাসঘাতক বলেছেন শাহরুখ খানকে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এদিকে মুস্তাফিজ ইস্যুর পর বাংলাদেশি ক্রিকেটারদের ভারত ভ্রমণ ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এ পরিস্থিতিতে টি20 বিশ্বকাপে ভারতে খেলতে যাওয়ার আগে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি আরও ভালোভাবে বিসিবির দেখা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। আন্তর্জাতিকভাবে যে খেলাধুলার যে বিষয়টি সেটি রাষ্ট্রীয়ভাবে আমাদের যারা সরকার রয়েছে তারা দেখবে এবং আমাদের যারা ক্রিকেট বোর্ড রয়েছে তারা দেখবে। যেহেতু সামনে বিশ্বকাপ, সেই ক্ষেত্রে আমাদের ক্রিকেটাররা ভারতে গিয়ে খেললে একটা শঙ্কার জায়গা কিন্তু থেকে যায় এবং সেই শঙ্কার জায়গাটা কিভাবে দ্রুত কাটিয়ে উঠবে সেটা আমি ক্রিকেট বোর্ড এবং আমাদের সরকারের যারা দায়িত্ব রয়েছে আমি তাদের কাছে ছেড়ে দিলাম যে আপনারা দ্রুত সময়ের ভিতরে এই বিষয়টি আলোচনা করে কিভাবে দ্রুত সুরাহা করা যায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ছুটির দিনেও মনোনয়ন যাচাই, মৃত্যুর কারণে বেগম জিয়ার নির্বাচন কার্যক্রম সমাপ্ত। তারেক রহমান, মির্জা ফখরুল ও জামাত আমিরের প্রার্থিতা বৈধ ঘোষণা। বেগম জিয়ার সমাধিতে আজও নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। আপসহীন নেত্রীর দেখানো পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়, গুলশান কার্যালয়ে তারেক রহমান। এবং দেশজুড়ে শীতের দাপট, বৃষ্টির মতো ঝরছে শিশির, হিমেল হাওয়ায় স্থবির জনজীবন। এ মাসে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস, তাপমাত্রা নামতে পারে 4 ডিগ্রিতে। এ ছিল দুপুরের সময়। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।